আমি তো স্যার ইরানের একটা একজন ফ্যান আমি বলতে পারেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি ইরানের নিউজ দেখি, ওদের রেডিও তেহরান থেকে আমি ওদের ফ্যান। তো এই জাতিটাকে আমার অল্প দিনের অভিজ্ঞতায় আমি খুব মানে আমাদের বর্তমান মুসলিম বিশ্বে এতটা আমি বলি যে পৃথিবীতে যদি মুসলিম হিসেবে ভ্রাতৃত্বের ব্যাপারে কথা বলে কেউ, তাহলে ইরানকে সবার আগে রাখতে হবে। তো আমার প্রশ্নটাতে চলে যায়, হাসিনা আপা যেহেতু প্রশ্নের কথা বলছে। প্রশ্নটা হলো, স্যার, এই যে তিনটা দেশ চারটা দেশ যে মাঝখানে মধ্যস্থতার জন্য আসলো, এটা কি স্যার আমেরিকার এলাইয়েরই একটা পার্ট কিনা? তারা কি আসলে আমেরিকার পারপাসটাই সলভ করবে কিনা, এটা আমার একটা প্রশ্ন। আর ইরানি যে লিডাররা আছে, ওরা বলতেছে যে ওদের কোনো স্পোক পার্সন নাই। আসলে তাদের কোনো স্পোক পার্সন আছে কিনা? এই দুইটা প্রশ্ন আর কি। থ্যাংক ইউ স্যার। ফাইন। আমি আপনার নামটা কি ভাই? সাজ্জাদ। সাজ্জাদ। আমি সাজ্জাদের নাম্বারটা, আমি কোশ্চেনটার উত্তর দিব আপনার অনুমতি সাপেক্ষে। জি হাসিনা প্লিজ। আপা, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে সাজ্জাদ। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন এবং অত্যন্ত প্রভোকেটিভ একটা কোয়েশ্চেন আপনি করলেন। এটার উত্তর হলো, এরা আমেরিকায় একটা নতুন এলাই তৈরি করে দিয়েছে নিজে নিজে। সেটা হলো টার্কি, সৌদি আরব, পাকিস্তান, আর গিয়ে হলো টার্কি, সৌদি আরব, পাকিস্তান, ইজিপ্ট, মিশর। এই চারটা দেশকে দিয়ে একটা এলাই করেছে। আমেরিকা বলে যে তোমাদের সাথে আমিও আছি। এটা হলো নতুন, হঠাৎ করে এলাইটা তৈরি করে দিয়েছে। তার কারণ কি? আমেরিকা কোনো নেগোসিয়েটর পাচ্ছে না। আমেরিকা তো যুদ্ধ থেকে পালাতে হবে এখন ডোনাল্ড ট্রাম্পকে। পালানোর জন্য একটা সম্মানজনক একটা মধ্যস্থতাকারী দরকার, কাউকে মধ্যস্থতাকারী হিসাবে চিহ্নিত করতে হবে। তাই ডোনাল্ড ট্রাম্পই এই তিনটে রাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসাবে ইয়া করতে চায়, চারটা রাষ্ট্রকে, সৌদি আরব, ইজিপ্ট এবং পাকিস্তান। আর হলো গিয়া, আর কোনটা? সৌদি আরব, ইজিপ্ট, পাকিস্তান, আর এগুলো টার্কি। আমেরিকা, তুরস্ক। তুরস্ক। টার্কি। হ্যাঁ, টার্কি, টার্কি, এই চারটা। তো এই চারটা রাষ্ট্রকে ইরান কি পাত্তা দেওয়ার কোনো দরকার আছে? আমার তো মনে হয় না যে ইরান একা পৃথিবীর সবচেয়ে দুইটা শক্তিধর রাষ্ট্র, যে রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলও তিনটা যুদ্ধে আরব দেশের সাথে জিতেছে, উইন করেছে 48-এ এবং 67-এ এবং 73-তে। তিনটা যুদ্ধে সারা আরব জাহান নেমেছিল। তখন 40 লাখ ইহুদি ছিল মাত্র ইসরায়েলে, তাদের সঙ্গেই পারে নাই। আর সেই ইরান আজকে 1 কোটির উপরে জু আছে, ইহুদি আছে, ইসরায়েলি। আর আমেরিকাতে বাস করে 80 লাখ এবং প্রচুর শক্তি 48 সাল থেকে এখন। সেই ইরানের, সেই ইসরায়েল এবং পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার সাথে ইরান আজকে 25তম দিনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, উইদাউট এনি হ্যাভিং এনি বিটিং কন্ডিশন চালিয়ে যাচ্ছে। তাইলে এই ইরান কি এই চার রাষ্ট্রকে, ইজিপ্ট, তারপরে হলো কি বলে টার্কি, সৌদি আরব আর পাকিস্তানকে নেগোসিয়েটর হিসেবে মানবে? এই চারটা রাষ্ট্র হলো আমেরিকার তল্পিবাহ, এটা সবাই জানে। এবার আরেকটা বলি, নরেন্দ্র মোদীকে আবার ধরা হয়েছে নরেন্দ্র মোদী নেগোসিয়েট করার জন্য। আমি মনে করি নরেন্দ্র মোদী ইজ নট দ্য ট্রাস্টেড ফিগার এনি লঙ্গার ইন দ্য আইজ অফ ইরান। নরেন্দ্র মোদী তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ইরানের কাছে। কারণ নরেন্দ্র মোদী আক্রমণের আগের দিন ইসরায়েলে ছিল, তেল আবিবে, এবং নেতানিয়াহুর সাথে কথা বলছিল। নেতানিয়াহু, আমরা জানি, তাকে ইনফর্ম করেছে নেতানিয়াহু যে কালকে আমরা ইরান আক্রমণ করবো, আমেরিকা এবং ইসরায়েল ইরান আক্রমণ করবে। এইটা জানার পরেও নেতানিয়াহু তো তখনই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলা উচিত ছিল, আক্রমণ করবেন না, আমরা দেখছি কি করা যায়। তাইলে এটা তো ইরানিয়ান ইন্টেলিজেন্স ভালো করে জানে। তাইলে আজকে যদি জওহরলাল নেহরুর মতো নেতা হইতো, তাহলে জওহরলাল নেহরু আগে থেকে আজ করতেন, তো ইসরায়েল ভিজিটে যাইতেন না। উনি উনার 17 বছর প্রধানমন্ত্রিত্ব জীবনে ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহরু কোনোদিন ইসরায়েল ভিজিট করে নাই, তো উনি তো আর যাইতেন না। কিন্তু নরেন্দ্র মোদী এইবার নিয়ে 2বার ইসরায়েল ভিজিটে গেছে। ইসরায়েলের সাথে ভারতের একেবারে অস্বাভাবিক সম্পর্ক, এবং সেটা হলো প্রতিরক্ষা সম্পর্ক। ইসরায়েলের সমস্ত ওয়ার অ্যাপারেটাস, ইকুইপমেন্ট সব আনছে ইসরায়েল থেকে ইন্ডিয়া। এই ধরনের একটা রাষ্ট্রকে তো ইরান উইল নট এক্স্যাক্টলি ট্রিট অ্যাজ দ্য নেগোসিয়েটর অফ সলভিং দ্য কনফ্লিক্ট বিটুইন ইরান এন্ড আমেরিকা। এটা করবে না। সুতরাং ওই চারটা রাষ্ট্রের প্রতিও কোনো আস্থা ইরানের নাই।
এখন ডোনাল্ড ট্রাম্পের একটাই কাজ হবে, যুদ্ধটা ছেড়ে দিয়ে বলে যাওয়া যে উই হ্যাভ গিভেন দ্য ওয়াক ওভার, আমরা গেলাম, চলে গেলাম, এই এছাড়া কোনো উপায় নেই। আমার মনে হয় না যে তারা পাকিস্তান আফগানিস্তানের উপর আক্রমণ করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে এই সুযোগে আফগানিস্তান আক্রমণ করো, তাহলে আফগান মুজাহিদরা ইরানের বর্ডার পার হয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমেরিকার বিরুদ্ধে। তো তুমি আফগানিস্তানকে অ্যাটাক করে তুমি ব্যস্ত রাখো, যাতে ইরানের সাহায্য এগুতে না পারে। হ্যাঁ, জি বলেন, আপনি হাত উঠাচ্ছেন বারবার, প্রশ্ন আরেকটা করবেন। জি, আপনি আর কিছু বলবেন? আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো, স্যার তো অনেকদিন হলো বিশ্লেষণ করছে, আমার একটু জানার ইচ্ছা যে এই যুদ্ধটা কতদিন হতে পারে, বিকজ আমাদের ইকোনমির সাথে তো এটা ইনভলভ। আমি একটু জানতে চাই স্যারের একটা দূরদর্শিতে বিশ্লেষণে এটা কতদিন পর্যন্ত এটা স্থায়ী হতে পারে, হোয়াট এভার দ্যাট। খুবই ভালো প্রশ্ন করেছেন। আপনি কি বিদেশে থাকেন? না, উনি ঢাকা থেকে। জি না স্যার, আমি ঢাকাতেই থাকি, আমি বাংলাদেশ। ঢাকায় থাকেন, ভালো কথা। আপনার তো অর্থনীতির চাপ তো সারা পৃথিবীতেই পড়েছে, ঢাকা তো এর বাইরে না। তো আমি যেটা বলছি কি, এই যুদ্ধ ইরান চালিয়ে যাবে। এই যুদ্ধ তখনই শেষ হবে যেদিন আমেরিকা বলবে যুদ্ধ থেকে চলে গেলাম, আর ইসরায়েলও আর এই যুদ্ধে নামবে না, আর একটা স্ট্রাইকিংও ইরানের দিকে করবে না। ইসরায়েল এবং আমেরিকাকে একতরফা যুদ্ধ ত্যাগ করে চলে যেতে হবে, কিন্তু ইরান নিজের ইচ্ছা যুদ্ধ ত্যাগ করবে না। ইরান বলেছে, এভরি ইরানি উইল ফাইট at least up to the last days of their life. জি, অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বোঝা গেছে যে আপনি খুব খোঁজ খবর রাখেন, আর এটা আমাদের অনুষ্ঠানগুলোও সবসময় দেখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে। জি, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন মিজানুর রহমান, আপনার প্রশ্ন প্লিজ। ধন্যবাদ হাসিনা আপু এবং ফরাজ স্যার, অত্যন্ত সুন্দর বিশ্লেষণ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা ইরানের, এটা নিয়ে উনি অত্যন্ত যুক্তিসঙ্গত তথ্য দেন। আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকা, আমাদের সৌদি আরবের প্রিন্স সালমান বিন যুবরাজ, উনি মানে যুদ্ধটা কন্টিনিউ করার জন্য ট্রাম্পকে বারবার চাপ দিচ্ছে। নিউ ইয়র্ক টাইম এটা কিন্তু রিপোর্ট করছে এবং ফোনালাপগুলো ওনারা ফাঁস করছে। এখন আপনি কিভাবে দেখতেছেন এই বিষয়টা? আর দ্বিতীয় হচ্ছে, পাকিস্তান যে নেগোসিয়েশন করতেছে যুদ্ধটা কিয়া করার জন্য, থামানোর জন্য, পাকিস্তানের প্রতি কি আস্থা রাখতে পারবে ইরান? আমাদের তো মনে হয় না। কারণ হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরবের সাথে আবার একটা চুক্তি আছে। সৌদি আরব আবার মাঝে মাঝে হুমকি দিতেছে যে পাকিস্তানকে সাথে নিয়ে আক্রমণটা প্রতিহত করার চেষ্টা করেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলি পাকিস্তান ইজ নট দ্যাট কাইন্ড অফ স্টুপিড টু অ্যাটাক অন ইরান। পাকিস্তান কখনোই ইরানের উপর আক্রমণ করবে না, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। কারণ পাকিস্তানের সাথে সবচেয়ে কঠিন সম্পর্ক হলো চায়না, এক। আরেকটা হলো ইরানের লোকরা মুসলিম, পাকিস্তানের লোকরা মুসলমান। পাকিস্তান আর যাই হোক এটা করবে না। আফগানিস্তানের উপরে আমেরিকার কথাই শুনে যে আক্রমণটা পাকিস্তান করেছে, এটার আরেকটা কারণ আছে, ডোরেন লাইন আছে। পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডারটাকে বলা হয় ডোরেন লাইন। এই ডোরেন লাইনটা আফগানিস্তান মানে না। পাকিস্তান মানে, কিন্তু আফগানিস্তান মানে না বলে আফগানিস্তানকে একটা কায়দা মতো একটু শায়েস্তা করলো। আরেকটা জিনিস আছে, পাকিস্তান যখন 1947-এ স্বাধীন হয়, ব্রিটিশরা যখন চলে যায়, তখন পাকিস্তান সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ জাতিসংঘের সদস্যপদ লাভ করার জন্য যে দরখাস্ত করেছিল, সেইখানে আফগানিস্তান বাধা দিয়েছে এবং বলেছে জাতিসংঘকে যেন পাকিস্তানকে সদস্যপদ দেওয়া না হয়। কারণ ডোরেন লাইন, সীমান্ত নিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ভালো না। এটা 47 সালে থেকেই শুরু হয়েছে, সম্পর্ক খারাপ, এটার কোনো ইমপ্রুভ হয় নাই। সুতরাং এটা হইতে পারে, কিন্তু এটাই সত্ত্বে পাকিস্তান কখনো আফগানিস্তান আক্রমণ করবে না। আর এটা ঠিক, কিন্তু আপনি আরেকটা কথা বলেছেন, ইরান নেগোসিয়েটর হিসেবে পাকিস্তানকে সুটেবল মনে করে না। নেগোসিয়েটর হিসেবে পাকিস্তান ইরান মনে করে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করে হলো চায়নাকে এবং রাশিয়া।